ঈদের চাঁদ দেখার জন্য দৌড়ে ছাদে উঠেছে তারা। টটিনি ছাদের চারিদিকে ঘুরে ঘুরে ঈদের চাঁদ খুঁজতে লাগলো। রুদ্র পেছন থেকে আকাশের দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলল, এই যে ঈদের চা দিশি। টটিনি ঈদের চাঁদ মনোযোগ দিয়ে দেখলো, বলল, ঈদের চাঁদ এত সুন্দর কেন রুদ্র ভাই? রুদ্র হেসে বলল, যার মন সুন্দর তার কাছে সব কিছু সুন্দর লাগে, তাই। টটিনি অবাক হয়ে বলল। আপনি কি আমার প্রশংসা করলেন? রুদ্র পকেটে হাত গুজে টান টান হয়ে দাঁড়ালো, বলল। একদমই না। টটিনি পুনরায় চাঁদ দেখতে মন দিল। রাজ ও তুরফান চিল্লিয়ে আশেপাশের ছাদের ছেলেমেয়েদের সাথে চাঁদ দেখার আনন্দ উদযাপন করছে। রুদ্র ফিসফিস করে বলল, তুমি একদম বোকা, আমার বোকা এসে। চিল্লাচিল্লির জন্য টটিনির কানে কিছু গেল না। চাঁদ দেখা কমিটির জন্য অপেক্ষা না করে নিজেরাই চাঁদ দেখে ঈদ ঈদ ফিল নিয়ে মেহেদি দিয়ে হাত রাঙাতে প্রস্তুতি নিচ্ছে সবাই। চারিদিকে বিদায়ের ঘণ্টি বাজছে। মুসলমানদের মাসব্যাপী রমজান বিদায় নিয়েছে, দিয়ে যাচ্ছে মুসলিমদের ঈদুল ফিতরের আনন্দ। সময়টা চাঁদ রাত। পার্লার থেকে মেহেদি আর্টিস্ট বুক করা হয়েছে। তাদের হাতেই মেহেদির রঙে নিজেকে রাঙাতে ব্যস্ত টটিনি। দুহাতে মেহেদি দিয়ে দুপায়ে দিতে বসেছে আপাতত। এদিকে তার মা চাচিরা পিঠা বানাতে ব্যস্ত। টটিনির হয়ে গেলে আর্টিস্ট তাড়া দিতে লাগলো। আরও কাস্টমার আছে তাদের। ঐশানী রোবা নাহারকে ঠেলে পাঠালেন, বললেন, আপনি আগে দিয়ে নিন ভাবি। আপনি দিতে দিতে আমি এগুলো ভেজে নিই, তারপর আমিও দিয়ে দিব না হয়। রোবানাহার অগত্যা দিতে রাজি হলেন। আর্টিস্ট মেহেদি পড়াতে শুরু করলো। রোবানাহার সোফায় বসে থাকা রুদ্রের দিকে তাকিয়ে বললেন, কি যে পাগলামি করিস না রুদু, আমার কি এখন বয়স আছে মেহেন্দি দেওয়ার? রুদ্র মোবাইল স্ক্রিন থেকে চোখ তুলে এক নজর তাকালো, বলল, সারা বছর না দাও, ঈদে অন্তত খুশি ডাবল করতে মেয়েদের মেহেদি দেওয়া প্রয়োজন। তার জন্য বয়স কোনো ম্যাটার না মা। তুমি আমার চোখে সব সময়ই সুন্দর। আমার মাকে মেহেদি রাঙা হাতেও মানায়, রান্নাঘরে খুন্তি হাতেও মানায়। রোবানাহার হেসে বললেন। হয়েছে, আর পাম দিতে হবে না তোকে। রুদ্র উঠে রান্নাঘরের দিকে গেল। ঐশানীর সাথে নিজেও পিঠা ভাজতে শুরু করলো। ঐশানী মানা করে বললেন, তোমাকে এসব করতে হবে না রুদু, তুমি গিয়ে বসে থাকো, আমি ভেজে তোমাকে দিয়ে আসবো। রুদ্র গরম তেলে পিঠা ছেড়ে দিয়ে বলল, করতে হবে না বললে তো হবে না চাচি আম্মা। মায়ের পর তোমাকেও দিতে হবে। সুতরাং গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি ভেজে নিতে পারবো। টোটেনিদের বাসার কাজের খালাটি ঈদের ছুটিতে চলে গেছে সকালে, সুতরাং হেল্প করার জন্য আর কেউ নেই। ঐশানীকে জোর করে বের করে দিল রুদ্র। টোটিনি হাত উপরে উঁচু করে মেহেদি রাঙা পা দিয়ে ধীরে ধীরে রান্নাঘরে ঢুকলো। হাঁ করে বলল। দিন তো একটা পিঠে মুখে দিন তো। রুদ্র একটা পিঠার কিছু অংশ ফু দিয়ে টোটিনির মুখে দিল। খেতে খেতে টোটিনি বলল। বাহ, সেই টেস্ট। রুদ্র গম্ভীর স্বরে বলল। বসে বসে খেতে সবারই টেস্ট লাগে। টোটিনি চোখ মুখ কুঁচকে বলল। আপনি কি বলতে চাইছেন, আমি বসে বসে খাই? রুদ্রের সহজ উত্তর। হ্যাঁ। টোটিনি ঠোঁট ফুলিয়ে বলল। একদমই না, আমি বসে বসে খাই না আপনার মতো রুদ্র ভাই। রুদ্র দাঁতে দাঁত চেপে বলল। তাহলে কিভাবে খাস? টোটিনি দাঁত বের করে হেসে বলল। এখন যেভাবে খেলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে। টোটিনি রান্নাঘর ত্যাগ করলো। রুদ্র হেসে নিজের কাজে মন দিল। রোবানাহার মেহেদি পরে সোফাতে বসে আছেন। টোটিনি মেঝেতে বসেছে। রাজ ও তুরফান টোটিনির আশপাশে ঘুরঘুর করছে। সুযোগ খুঁজছে কিভাবে টোটিনির রাঙা হাত পায়ের সুন্দর ডিজাইন ছড়ানো যায়। টোটিনি এদের মতলব খুব ভালোভাবে বুঝতে পারছে, সেজন্য সে তার বড়মার পায়ের কাছে বসে মেহেদি শুকাচ্ছে। ঐশানীর হাতে মেহেদি দিয়ে আর্টিস্ট বিদায় নিল। রুদ্র পিঠা এনে রেখেছে সোফার পাশের কাচের ছোট্ট টেবিলে। রাজ ও তুরফান পিঠা খেতে খেতে টোটিনির দিকে তাকিয়ে জিহ্বা বের করছে। রুদ্র টোটিনির মুখে পিঠা ঠেসে দিয়ে বলল। লাগালাগি বাদ দে। টোটিনি কটমট করে তাকিয়ে পিঠা গিলে ফেলল, বলল। আমি লাগি নাকি আপনার ভাইয়েরা লাগে? সব দোষ আমাকেই দেয় সবাই, অথচ দুটো বান্দর যে সব সময় আমার পিছনে লেগে থাকে সেটা তো কেউ দেখে না। রুদ্র চোখ বড় বড় করে তাকালো। টোটিনি মা নুইয়ে নিজের পায়ের মেহেদি দেখতে লাগলো। রুদ্র এবার রাজ ও তুরফানের দিকে তাকালো। দুজন হঠাৎ করে ফেরেস্তা হয়ে গেল, যেন তাদের মতো ভালো মানুষ সভ্য বাচ্চা পৃথিবীতে আর একটাও হতে পারে না। রুদ্র গম্ভীর স্বরে বলল। কি ব্যাপার তোদের? রাজ মুখ ভার করে বলল। কোনো ব্যাপার না ভাইয়া, আমরা ভদ্র বাচ্চা, আমাদের থেকে ভদ্র বাচ্চা পৃথিবীতে আর একটাও তুমি খুঁজে পাবে না।
আমরা না থাকলে জাতি ধ্বংস। আর তুমি কি না আমাদের দিকে চোখ বড় করে তাকাচ্ছ? তুরফান তাল মিলিয়ে বলল, আমার মতো ভদ্র বাচ্চা জগৎ সংসারে আর দুটোও পাবেন না, পৃথিবীর কোনো কোনাতেও পাবেন না। বোন সবসময় মিথ্যা বলে, আমি কিছু করি না কখনো, আমি তো ফিডার খাই এখনো, তাই না মা? ঐশানী চোখ বড় বড় করে তাকালেন। রুদ্র গলার স্বর যতটুকু সম্ভব উঁচু করে বলল, তাই নাকি? তোদের মতো ভদ্র বাচ্চা পৃথিবীর কোনো কোনায় পাওয়া যাবে না? তার মানে বলতে চাইছিস তোরা ছাড়া পৃথিবী নিঃস্ব, পৃথিবীর কোনো মানে নেই? তুরফান ও রাজ মাথা নাড়িয়ে বলল। একদম। রুদ্র হিসিয়ে বলল, এত অমূল ধন আমার বাড়িতে কি করছে? তোদের খালি বিজ্ঞানীদের হাতে তুলে দেয়া দরকার। পৃথিবীর অমূল্য ধন এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকলে তো মহা সমস্যা হবে জাতির। রাজ ও তুরফান মুখ গোমরা করে বলল, একদমই না, আমরা অবশ্যই গবেষণার বস্তু নই, আমরা মানুষ, আমরা পৃথিবীর যে কোনো কোণায় থাকতে পারি। রুদ্র পিঠার প্লেট রেখে দুজনের সামনে গিয়ে দাঁড়ালো। রাজ ও তুরফান ঘাবড়ে গেল। রুদ্র দুজনের পিঠ চাপড়ে বলল। ছোট মা, ঐশানী হুঁ বলতে রুদ্র হেসে বলল। এই দুজনকে ঈদের বোনাস হিসেবে কি দেয়া যায় বলো তো? ঐশানী হেসে বললেন। দাও যা ইচ্ছে, ঈদের খুশি বাড়িয়ে দাও। রুদ্র ভ্রু নাড়িয়ে বলল। রেডি তো দুজন? রাজ ও তুরফান একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করল। তুরফান কাঁদো কাঁদো স্বরে বলল, আমি পৃথিবীর অমূল্য কোনো ধন নই ভাইয়া, আমি তো আমার রুমের সামান্যতম ধন, যাকে মা প্রতিদিন একবার হলেও খুন্তি দিয়ে দৌড়াই। রাজ ভয় পেয়ে বলল, আমিও কোনো অমূল্য ধন নই ভাইয়া, আমি তো এই বাড়ির ঘরের এক কোণে পড়ে থাকি। পৃথিবীর কোণে এই বাড়িও কোনো অমূল্য ধন নয়। রুদ্র দুজনের দিকে তাকিয়ে হেসে ফেলল। রোবানাহার দুজনের দিকে তাকিয়ে বললেন, তোমরা হয়তো পৃথিবীর নয়, কিন্তু তোমাদের মায়েদের কাছে অমূল্য ধন, মনে থাকবে। রাজ ও তুরফান মাথা নাড়াল। রুদ্র সোফায় বসে বলল, দুজন আর কখনো ঐশীর পিছনে লাগবে না। বোনকে যেন আর ডিস্টার্ব করতে না দেখি তোমাদের, মনে থাকবে? রাজ ও তুরফান মাথা নাড়ালে টোটেনি দাঁত বের করে হেসে বলল। যাক বাবা, দুটো রাত শিক্ষা হলো তাহলে। রাজ ও তুরফান কটমট করে তাকালো, অর্থাৎ পরেই দেখে নেবে। গভীর ঘুমে আচ্ছন্ন রুদ্র। রোবানাহার ছেলেকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে গেলেন। তখনই হাজির হলো টোটিনি। রোবানাহারকে উঠিয়ে বলল। তুমি যাও পরমা, আমি ভাইয়াকে উঠাচ্ছি। রোবানাহার চলে গেলেন। টোটিনি প্রথমে রুদ্রের নাকে সুরসুরি দিল, কিন্তু না, রুদ্র উঠল না। তারপর সে নিজের রুম থেকে মেকআপ বক্স নিয়ে আসলো। রুদ্রের চেহারায় মানচিত্র পাল্টে দিয়ে কিছুক্ষণ হাসলো নিজ মনে। রুদ্রকে ডাকতে লাগলো সে, কিন্তু রুদ্রের কোনো সাড়া নেই। অগত্যা টোটিনি পানির জগ হাতে নিল। সম্পূর্ণ পানি ঢেলে দিল রুদ্রের চোখে মুখে, যা রুদ্রসহ রুদ্রের সুন্দর বিছানাকেও ভিজিয়ে ফেলল অনায়াসে। ধরফর করে উঠে বসল রুদ্র। চোখ কষলে টোটিনির দিকে অগ্নি চোখে তাকালো। টোটিনি জিহ্বা বের করে ভেঙচি দেখিয়ে বলল। সে কবে থেকে ডাকছি, আপনার তো ওঠার কোনো নামই নেই রুদ্র ভাই, সেই জন্য বাধ্য হয়ে পানি ঢাললাম। রুদ্র দাঁতে দাঁত চেপে বলল। তাই বলে তুই পানি ঢেলে সবকিছু ভাসিয়ে দিবি? টোটিনি মন খারাপ করে বলল। কি করব বলেন, বড় মাও আপনাকে ডেকে গেছেন, আপনাকে দুজন মানুষ ডেকে তুলতে পারেনি, কিন্তু পানি ঢালার পর আপনি ঠিকই উঠলেন। সুতরাং উচিত ছিল প্রথমেই পানি ঢালা আপনার উপর। শুধু শুধু দুজন মানুষের মুখ ব্যথা হলো আপনাকে ডেকে ডেকে। রুদ্র চিৎকার করে বলল। গো টু হেল ঐশী, না হলে আজ তোকে খুন করে ফেলবো আমি। টোটিনি দৌড়ে বের হওয়ার আগে জোরে বলল। ঈদ মোবারক রুদ্র ভাই, ভুলেও নিজের চেহারা আয়নাতে দেখতে যাবেন না যেন। রুদ্র আগে টোটিনি শেষের কথাটি খেয়াল করলো না। চটজলদি বিছানার চাদর পাল্টিয়ে ফেললো। তারপর ওয়াশরুমে ঢুকলো গোসল করতে। আয়নায় নিজের চেহারা দেখে কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে রইল রুদ্র। হাতে মেকআপ নিয়ে তা চোখের সামনে ধরলো। টোটিনির কাজ বুঝতে পেরে রাগ বাড়তে থাকলো দ্রুত গতিতে। নিজেকে মনে মনে বলল। কুল রুদ্র কুল, বাচ্চা মেয়ে, ছেড়ে দে। রুদ্র মেকআপ তুলে গোসল করল। দেন বের হয়ে শরীরে ঈদের নতুন পাঞ্জাবি জড়িয়ে নিল। মাথায় টুপি পরে বাপ চাচা ও রাজ এবং তুরফানকে নিয়ে বের হলো ঈদের নামাজ পড়তে। টোটিনি ঘুরঘুর করতে লাগলো, কখনো বড় মা তো কখনো ঐশানীর পেছনে। ঐশানী রেগে গিয়ে বললেন। যা গিয়ে গোসল কর, দামড়ি মেয়ে হয়ে গেছে, এখনো স্বভাব পাল্টালো না।
অগত্যা টটিনি গোসল করতে দৌড় দিল। চারিদিকে ঈদের আনন্দ। রাস্তায় বের হতেই সবার চোখে পড়ছে বিভিন্ন রঙের পোশাকে নিজেদের আবৃত করা মানবীকে। রাজ ও তুরফানের খুশি বেড়ে যাচ্ছে সেগুলো দেখে। দুজনেই বার ফার্স্ট ইয়ারে, অর্থাৎ টটিনির এক ক্লাস নিচে। রাজ ও তুরফান বাবাদের হাত ধরে মসজিদে প্রবেশ করল। রুদ্র আগেই মানা করল। আমার পেছনে একটাও আসবি না। ঈদের খুশিতে সেটা মনে কোনো প্রভাব ফেলল না দুজনের। তারা খুশি মনে নামাজ পড়তে মসজিদে প্রবেশ করল। গোসল করে টটিনি ভিডিও কলে কন্ট্যাক্ট হলো রূপান্তরের সাথে। রূপান্তর একের পর এক ব্রাশ ঘষে নিজের গালে। টটিনি চোখ বড় বড় করে তাকিয়ে সেসব দেখছে। রূপান্তর মেকআপ করার এক ফাঁকে তাকিয়ে বলল, কি মা, এত কি দেখিস? জলদি রেডি হ, আমি আসতেছি তোদের বাসায়, একসাথে ঘুরতে বের হব। টটিনি ঈদের ড্রেস গায়ে জড়ালো, মেকআপ করে নিজেকে অপসরের লুক দিয়ে তবেই থামলো। এদিকে নামাজ পড়ে বাসায় সেই কবেই এসেছে রুদ্ররা। সোফায় বসে আপাতত সবাই পিঠা, সেমাই, নুডলস আর কত কি খেতে ব্যস্ত। টটিনি নিজেকে ঠিকঠাক করে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। সবাই খাওয়া বাদ দিয়ে সিঁড়ির দিকে হা করে তাকিয়ে রইল। রুদ্র গালে হাত রেখে মুচকি হাসলো। পকেট থেকে দুটো 500 টাকার নোট বের করে টটিনির দিকে এগিয়ে দিল। টটিনি লুফে নিল সেটা। তাহসিন ইরফান 5,000 টাকা দিলেন। তাহির ইফতাফ দিলেন 7,000। ব্যাস, টটিনিকে পাইকে। রাজ ও তুরফান সুযোগ বুঝে টটিনির পায়ে ধরে বসে পড়ল। তাদের এক কথা সালামি দেব বোন। রুদ্র মুখ চেপে হাসতে লাগলো। টটিনি কাঁদো কাঁদো মুখ করে বলল, ও বাবা, ওদের বলো না আমার পা ছাড়তে। রাজ ও তুরফান আরও জোরে চেপে ধরল, বলল। সালামি দে। টটিনি নিজের সদ্য পাওয়া সালামের দিকে তাকালো। সেখান থেকে দুটো 500 টাকার নোট দুটোর দিকে এগিয়ে দিল। রাজ ও তুরফান খুশিতে টটিনির পা ছেড়ে সোফায় বসে পড়ল। টটিনি ঠোঁট উল্টে বলল, শয়তানগুলো আমার সালামির টাকা নিয়ে নিলই। রাজ মুখ বাঁকিয়ে বলল, কত টাকা পেয়েছিস? 1,000 দিয়ে তোর তো কমলো না, আরও বাড়িয়ে দিতে পারতি আমাদের। টটিনি ভেঙচি কেটে রোবানাহারের দিকে চলে গেল। রোবানাহার টটিনির দিকে 500 টাকার নোট বাড়িয়ে দিলেন। টটিনি সেটা পেয়ে খুশি হয়ে গেল। রুদ্র হেসে বলল, এইবার আগে সালামি পেয়েছিস, নে এবার পায়ে ধর। টটিনি মুখ বাঁকিয়ে বলল। পায়ে ধরে সালাম করা জায়েজ না, আমি মুখে সালাম দিব সবাইকে। টটিনি সবাইকে মুখে সালাম দিয়ে ঈদ মোবারক জানালো। রুদ্র গম্ভীর স্বরে বলল, বেঁচে গেলি। আগে সালামি দিয়ে দেওয়ার জন্য এবার তোকে পা ধরতে হচ্ছে না, নাহলে পা ধরার পর সালামি দিতাম। টটিনি সানগ্লাস চোখে পড়ে ভাব নিল। সোফায় বসে খেতে শুরু করলো। রূপান্তরের আগমন ঘটল তখনই। সে প্রথমে সবাইকে সালাম ও ঈদ মোবারক জানালো। নিজের সালামি বুঝে নিয়ে বসে পড়ল টটিনির পাশে। খেতে খেতে রূপান্তর বলল, আন্টি, আমিও তটিনি ঘুরতে বের হব একটু। ঐশানী হেসে বললেন, বেশ তো, বের হও, কিন্তু সাবধানে থাকবে। অচেনা কোথাও যেও না। পারলে রুদ্রকে সাথে নিয়ে যাও, তোমাদের দেখে রাখবে। রূপান্তর ও টটিনি একে অপরের মুখ চাওয়াচাবি করলো। টটিনি ঠোঁট উল্টে বলল, আমরা বাচ্চা নই মা, বড় হয়ে গেছি, নিজেকে সেভ করতে পারবো। তাহলে তো হলোই, তবুও সাবধানে থাকবে। ঐশানীর প্রত্যুত্তরে দুজন খুশি হলো। সামনের সোফায় বসে থাকা রুদ্র গম্ভীর স্বরে বলল, তোর সাথে যাওয়ার জন্য আমি মরে যাচ্ছি না। আমারও বন্ধুদের সাথে ঘোরাঘুরি করা বাকি, তাদের রেখে তোর বডিগার্ড হতে যাব কোন দুঃখে? টটিনি চুল কানে গুজে বলল। আমি তো বলিনি আপনাকে আমার সাথে যেতে, তাই না? রুদ্র কথা বাড়ালো না। চোখে সানগ্লাস লাগাতে লাগাতে বের হয়ে গেল। টটিনি ও রূপান্তর বের হলো তার কয়েক মিনিট পর। দুজন বের হয়ে হাঁটতে শুরু করলো। রাস্তার মোড়ে রুদ্র নায়কদের মতো লোক নিয়ে বাইকে বসে আছে। মেয়েরা যেতে আসতে চোখ দিয়ে গিলে খাচ্ছে। টটিনির দাঁত চেপে রুদ্রের পাশে গেল, বলল, এখানে কি করছেন? মেয়েদের দেখাচ্ছেন নাকি? রুদ্র নিরীহ চোখে তাকিয়ে হাসল। টটিনির বের হয়ে আসা চুল দু আঙুলের সাহায্যে কানে গুজে দিয়ে বলল, একদম না। কোথায় যাবি? চল পৌঁছে দেই। টটিনি ভ্রু কুঁচকে বলল। আপনি না বন্ধুদের সাথে ঘুরবেন? এর মধ্যে রূপান্তর চোখ বড় বড় করে তাকিয়ে শুধালো, বুঝি বুঝি, আমি বাচ্চা নই। হায় আল্লাহ, এতদিন আমি কোন জগতে ছিলাম? এই দুজন তো তলে তলে উড়োজাহাজ চালাচ্ছে গো। টটিনি ঠোঁট চেপে হাসি আটকালো। রুদ্র নিজের চুলে ব্যাক ব্রাশ করে টটিনির দিকে তাকালো। তারপর রূপান্তরের দিকে তাকিয়ে বলল, আপনার ভরসায় ছাড়ছি শালিকা, দেখে রাখবেন। রূপান্তর বুকে হাত চেপে বলল, হায় আল্লাহ, আপনি তো বোম ব্লাস্ট করছেন দুলা ভাই, চাপ দিবেন না, দেখে রাখবো।
রুদ্র বাইক নিয়ে সাই সাই করে চলে গেল। রূপান্তর টটিনির দিকে চোখ গরম করে তাকালো। টটিনি লজ্জায় কথা বলতে পারছে না। রূপান্তর ভ্রু নাচিয়ে বলল। তলে তলে এত কিছু বান্ধবী? টটিনি মিনমিন করে বলল। সেরকম কিছু না, বিশ্বাস কর। তাহলে কিরকম কিছু? আমাদের প্রেম টাইপ কোনো সম্পর্ক নেই। উনি কখনো আমাকে এসব নিয়ে কিছু বলেননি, আমিও কখনো কিছুই বলিনি। রূপান্তর টটিনির এক হাত ধরে বলল। বুঝতে পারছি, দুলা ভাই আমার হালালে বিশ্বাসী। টটিনি লজ্জা পেল, বলল। বাদ দেন এই টপিক। আমাকে লজ্জা দিতে এসব বলে চলে গেছে। আমি এখন সামনেও যেতে পারবো না, প্রথমবার এমন করেছে। রূপান্তর প্রাউড ফিল করে বলল। যাক, আমি একটা ভালো কাজের কারণ হলাম। টটিনি হেসে রূপান্তরের হাতে ঘুষি মারল, কিন্তু মনে চলছে তার নানান ভাবনা। এ কেমন প্রণয়! দুজন দুজনকে না বলে মনে মনে বিশাল এক প্রেমময় সমুদ্র গড়ে উঠেছে। সেটা দুজনেই বুঝতে পারছে, অথচ কেউ কাউকে বলছে না। কিন্তু বারবার মনে হচ্ছে আমার সে আছে। ঈদের আনন্দ চারিদিকে। রাস্তায় মানুষজনের ভিড়, হই হুল্লোড় যেন ঈদ ঈদ আমেজ বাড়িয়ে দিয়েছে। টটিনি ও রূপান্তর রাস্তার পাশ দিয়ে হাঁটতে লাগলো। রূপান্তর টটিনির কানে ফিস ফিস করে বলল। সাইড দিয়ে কি সুন্দর ছেলেরা যাচ্ছে মায়েরি, চল কারোর সাথে লাইন মারি। টটিনি চোখ বড় বড় করে তাকিয়ে বলল। অসম্ভব। রূপান্তর ভ্রু কুঁচকে বলল। যেভাবে অসম্ভব বলছিস, মনে হচ্ছে তুই কখনো ছেলেদের দিকে তাকাস না। টটিনি ভাব নিয়ে বলল। তাকাই না তো। রূপান্তর ভ্রু নাচিয়ে বলল। রুদ্র ভাই কি তবে মেয়ে? টটিনি রূপান্তরের বাহুতে ঘুষি মারল, বলল। বাদ দে, আমরা তো ঘোরাঘুরি করবো, এসব ছেলেদের প্যারা কেন নিতে যাবো হুদাই? তাছাড়া তোর তো জামাই আছে, দরকার হলে তাকে ফোন দে। রূপান্তর ফুসফুস করে বলল। কিসের জামাই? কেডা জামাই? আমার কোনো জামাই নেই। একদম ওই বিড়ালের কথা তুলবি না, বেড়া এক নম্বরের খবিস। কেন, কি করেছে তোকে সে? কি করিনি? আজ পর্যন্ত কোনো ছেলেকে দেখেছিস বিয়ে করে বউহীনা থাকতে? এই ব্যাটারে দেখে কেউ বলবে বিয়ে করেছে? পুরুষ মানুষ বউকে জোর করবে, ভালো টালো বাসবে, তা না। টটিনি হেসে বলল। সব পুরুষ আর আমাদের মজনু তো এক না, সে নিরীহ পুরুষ, ভীষণ সহজ সরল। তুই অনুমতি না দিলে কখনো একটা শব্দও বলবে না। রূপান্তর করেও কথা বলল না। টটিনির মাথায় চট করে আইডিয়া এলো, বলল। এক কাজ কর না, মজনুকে কল কর, কথা বলে ঈদের শুভেচ্ছা জানা। বেচারা গ্রামের বাড়িতে কেমন ঈদ পালন করছে জিজ্ঞেস তো করতে পারিস। রূপান্তর মুঠোফোন বের করলো, মজনুর নম্বরে ডায়াল করলো। রিসিভ হলো তৎক্ষণাৎ। রূপান্তর গলার স্বর যথাসম্ভব নরম করলো, বলল। কেমন আছিস? ওপাশ থেকে মজনু সালাম দিল, বলল। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? রূপান্তর দাঁত কিরমিরিয়ে বলল। তুই কি রে, তোর বউ লাগি? তুই তরে বলবি? মজনু ভরকে গেল, বলল। তুই কেমন আছিস? আমিও ভালো আছি, ঈদ মোবারক। মজনু বলল। ঈদ মোবারক। রূপান্তর টটিনির দিকে তাকালো। ইতিমধ্যেই টটিনি হাসতে হাসতে পেট চেপে ধরেছে। রূপান্তর ভ্রু কুঁচকে নিল। টটিনি কানে কানে বলল। আরো কিছু জিজ্ঞেস কর। রূপান্তর জিজ্ঞেস করলো। ঈদ কেমন করছে? বাড়ির সবাই কেমন আছে? ওপাশ থেকে মজনুর হাসির শব্দ শোনা গেল, বলল। সবই আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ ভালোই কাটছে ঈদ। তোদের কেমন কাটছে? তোদের মানে? মজনু এবার জোরে হাসলো, বলল। টটিনির হাসির শব্দ শুনতে পাচ্ছি, দুটো নিশ্চয়ই একসাথে আছিস। রূপান্তর টটিনির দিকে মুঠোফোন বাড়িয়ে দিল। টটিনি সেটা কানে চেপে বলল। দোস্ত, চিন্তা করিস না, আমরা বিন্দাস আছি, ভালো করে আনন্দ কর। ঈদের ছুটির পর আবারও দেখা হবে। ততদিন পরিবারকে সময় দে। রূপান্তরের হাতে পুনরায় মুঠোফোন ফিরে এলো। রূপান্তর কানে ধরতে মজনু বলল। স্টুডেন্ট মানুষ, সামান্য কিছু সালামি পাঠিয়েছি, চেক করে নিতে বলতো তিতিনকে। আচ্ছা। মজনু মিনমিন করে বলল। বিবাহিত জীবনে প্রথম ঈদের শুভেচ্ছা তোমায়। তোমার হাজবেন্ড এত বড়লোক নয়, যা দিলাম সেটা ফেলে রেখো না। ইচ্ছে হলে খরচ করো, না হয় রাখছি। ভালো থেকো রূপ। মজনু ফোন কেটে দিল। রূপান্তর থমকে দাঁড়িয়ে রইল। টটিনির ধাক্কা দিয়ে বলল। কি হলো তোর? রূপান্তর দীর্ঘশ্বাস ছেড়ে বলল। তোকে সালামি পাঠিয়েছে, চেক করে নিতে বলছে। তোকে? রূপান্তর মলিন হেসে বলল। আমাকেও পাঠিয়েছে, চল চেক করি। টটিনি অবাক হয়ে বলল। তোর মন খারাপ হলো কেন? কিছু না, ওই এমনি। কি বলেছে ও যার জন্য তোর মুখ কালো হয়ে গেছে?
রূপান্তরের চোখে জল টলমল করতে লাগলো। টটিনির দু হাতে জড়িয়ে ধরে বলল, বাবা অনেক ক্লাসি এবং হাই তটিনী, মঞ্জু মেনে নিবে না। টটিনি কিঞ্চিত হেসে বলল, আমাদের মজনু কম কিসের? তুই কতটুকু জানিস ওর সম্পর্কে? কখনো ওর পারিবারিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছিস? গ্রামের ছেলে বলে যে সে হাই বা ক্লাসি হতে পারবে না, সেটা কোথায় লেখা আছে? আর পারিবারিক দিক ক্লাসই না হোক, মজনু পড়াশোনা করছে, একদিন নিশ্চয়ই বড় কিছু হবে, তখন আঙ্কেল ঠিক মেনে নিবে, দেখিস, চিন্তা করিস না এত। রূপান্তর অবাক হয়ে বলল, সত্যিই তো, ওকে কখনো ওর পরিবার নিয়ে জিজ্ঞাসা করা হয়নি। ইনফ্যাক্ট ওকে সবসময় দেখেছি নিজের খরচ নিজে বহন করছে। ওর পরিবার আছে তো তটিনী? টটিনি চোখ রাঙিয়ে বলল, মজনু ভীষণ আত্মনির্ভরশীল ছেলে, নিজের দায়িত্ব নিজে নিয়েছে। এমন ছেলে তোর হাজবেন্ড, সেটাতে তো তোর খুশি হওয়া উচিত। হ্যাঁ জানি পারিবারিক দিকটাও ডিপেন্ড করে, সেটা না হয় মজনুর থেকে জেনে নিব আমরা। রূপান্তর মাথা নাড়ালো। টটিনি নিজের ফোন চেক করে বলল, আমাকে 1000 সালামি পাঠিয়েছে, তোরটা দেখ। রূপান্তর নিজের মোবাইল চেক করলো। বিকাশে ঢুকিয়ে সালামি সহ মেসেজ দেখে চোখ বড় বড় করে তাকালো। অবাক কণ্ঠে শুধালো, কি রে, আমাকে 2000 দিল, সাথে মেসেজ। টটিনি নিজের হাতে মোবাইল নিল। মজনুর মেসেজ পড়তে লাগলো, বিবাহিত জীবনের প্রথম ঈদের শুভেচ্ছা নিও বউ। গ্রামে এসে বাবার সাথে কাজে হাত লাগিয়ে নিচে অনেক ইনকাম করেছি, সেগুলো থেকেই তোমাকে প্রথম সালাম দিলাম। তোমার প্রতিটা দিন ভালো কাটুক। মিনাজ চৌধুরী, মজনু। টটিনির চোখ বড় বড় করে বলল, এ বেটা তো চৌধুরী বংশের বইন, আর তুই এতদিন কিনা পরিবার নিয়ে টেনশনে ছিলি রে, হায় আল্লাহ। রূপান্তর টটিনির কাঁধে মাথা রেখে বলল, আমারে পানি দে বোন, এই বেড়া তো বুম ফাটিয়ে দিল। মঞ্জু মিয়া চৌধুরী হয়ে গেছে, আয় হায়। টটিনি হাসতে শুরু করলো। রূপান্তর কটমট করে তাকিয়ে বলল, হাসছিস কেন? আমি কি জানতাম নাকি বাল? টটিনি হাসি থামিয়ে বলল, যাক, এবার তোর মনের ভয় কেটেছে। রূপান্তর মন খারাপ করে বলল, ও যেমন পরিবারেরই হোক, আমার জন্য সেসব ম্যাটার করে না রে। কিন্তু ফ্যামিলি মানাতে অনেক কিছু নিয়ে ভাবতে হয়। একটা চিন্তা দূর হলো। এখন আর আগের মতো আমি পরিবারের কথা চিন্তা করে পিছিয়ে পড়ব না। আমি সব সময় চাইবো মঞ্জু যেন নিজ যোগ্যতায় কিছু করে, আমার বাবার কাছে আমাকে চেয়ে নেয়, যাতে আমি গর্ব করে বলতে পারি আমার হাজব্যান্ড এটা। টটিনি রূপান্তরের গলা জড়িয়ে ধরল। কিছু বলার আগেই সামনে এসে দাঁড়ালো একটি বাইক। সানগ্লাস খুলে রুদ্র গম্ভীর স্বরে বলল, রাস্তায় দাঁড়িয়ে এত জড়াজড়ি কিসের তোদের? মাই চিনিস? টটিনি লাফিয়ে সরে গেল। রূপান্তর দাঁত বের করে হেসে বলল, আরে দুলা ভাই, আপনি যান নাই? রুদ্র হেসে বলল, গিয়েছিলাম তো শালিকা, কিন্তু তোমার বান্ধবীর টানে মাঝপথ থেকে ফিরে আসলাম। কেন? রুদ্র ভ্রু চুলকিয়ে টটিনির দিকে তাকালো। টটিনি মুখ ভার করে বলল, ফিরে আসলেন কেন? বাইকের পেছনে বসে পড়। রূপান্তর আটকে উঠে বলল, এসব কি দুলা ভাই? আপনি আমার সাথে রীতিমতো অন্যায় করছেন। আমি কি আমার বান্ধবীকে নিয়ে ঘুরতে পারবো না? রুদ্রের পেছন থেকে নেমে দাঁড়ালো রুদ্রের এক বন্ধু। বলল, আপনি আমার সাথে আসুন আপু, ওরা একসাথে যাক। আপনি আমার সাথে রিক্সায় যাবেন, চলেন। আজ না হয় আমাদের সাথে ঘুরলেন, কি বলেন? রূপান্তর রুদ্রের দিকে তাকালো। রুদ্র টটিনির দিকে তাকিয়ে আছে। টটিনির ঠোঁট উল্টে রুদ্রের বাইকে চেপে বসতেই রূপান্তর চিল্লিয়ে বলল, ওরে খবিস মহিলা, এই ছিল তোর মনে? আমারে সিঙ্গেল রেখে তুই প্রেম করবি? টটিনি বাইক থেকে পড়ে যাচ্ছিল। রুদ্র তড়িৎ গতিতে ধরে ফেলল। রুদ্রের বন্ধুটি রীতিমতো জোর করে টেনে নিয়ে গেল রূপান্তরকে। টটিনি কাঁদো কাঁদো মুখ করে বলল, এটা কি করলেন আপনি? এখন কি হবে? রুদ্র গম্ভীর স্বরে বলল, কি হবে? রূপান্তর মন খারাপ করলো তো। রুদ্র নিজের সানগ্লাস খুলে টটিনির চোখে পরিয়ে দিল। বলল, তুই বরং ভাব নে এখন, তোর বান্ধবী মন খারাপ করে চলে যাবে কিছুক্ষণ পর, চাপ নিস না। টটিনি চশমার ফাঁক দিয়ে রুদ্রের পেছন দিক দেখল। রুদ্র বাইকের আয়নায় চোখ রেখে বলল, এত দেখিস না, কানা হয়ে যাবি। টটিনি নিজের পুরনো ভাবে ফিরে এলো। সানগ্লাস ঠিকঠাক করে বসলো। রুদ্র লুকিং গ্লাসে সেটা দেখে বাঁকা হাসলো। বাইকে পুরো শহর চক্কর কেটে আড্ডা দিয়ে খেয়ে দিয়ে রুদ্র সন্ধ্যা নাগাদ টটিনিকে নিয়ে বাড়ি ফিরল। রূপান্তরের প্রথম মন খারাপ হলেও পরে সে নিজেও এনজয় করেছে সবকিছু। আজ রুদ্রের পক্ষ থেকেই ছিল, সাথে ছিল রুদ্রের বন্ধুরা।
ফুরফুরে মন নিয়ে বাসায় ফিরে টোটেনি একটি খবর পেয়ে থমকে গেল। তখন সে মাত্রই সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। রোবা নাহার তখনই রুদ্রকে জড়িয়ে ধরে বললেন, তোর সব কিছু রেডি রে রুদু, ফ্লাইট 2-3 দিন পরে। টোটেনি সিঁড়ি দিয়ে না উঠে পেছন ফিরে তাকালো। রুদ্রের সাথে চোখাচোখি হতেই রুদ্র হাসল। টোটিনি ঠোঁট উল্টে নিজের রুমে চলে গেল। রুদ্র ফ্রেশ হয়ে টোটিনির ফোনে বার্তা পাঠালো। তখন ঠোঁট উল্টিয়ে চলে গেলি কেন? খুশি হোসনি? টোটিনি কি বলবে ভেবে পেল না, কিন্তু কিছু তো লিখতে হবে। সে টাইপ করলো, খুশি হব না কেন রুদ্র ভাই? আপনি আপনার নিজের সাথে বাবা মায়ের ইচ্ছে পূরণ করতে যাচ্ছেন, খুশি হবারই কথা। রুদ্র মেসেজটি তড়িৎ গতিতে সিন করলো, লিখলো, চিন্তা করিস না, তোকে এমনি এমনি ছেড়ে যাব না। আমি তো চলে যাব, কিন্তু তোকে একটা গণ্ডিতে আবদ্ধ করে যাব। টোটিনি উপরে তাকানো ইমোজি দিল, বলল, মানে? রুদ্র হাসির ইমোজি দিয়ে বলল, সময় হলে বুঝতে পারবি, আপাতত ঘুম দে। কিন্তু টোটিনি ঘুমোতে পারল না। তার মনে বারবার একই প্রশ্ন জাগতে লাগলো, রুদ্র কিসে আবদ্ধ করে যাবে তাকে? টোটিনি যখন অনেক কষ্টে ঘুমিয়ে গেল, তার ঠিক 1 ঘন্টা পর রূপান্তর একের পর এক কল দিতে লাগলো। ঘুম ঘুম চোখে বাধ্য হয়ে টোটিনির কল রিসিভ করলো। রাগে গড়গড় করে বলল, তো সমস্যাটা কি? ঘুমোতে দিবি না? রূপান্তর দাঁত গেলিয়ে বলল, দোস্ত, আমি মনে হয় প্রেমে পড়েছি। টোটিনির মুখ দিয়ে বের হয়ে এলো বিশ্রী এক গালি, কিন্তু তাতেও রূপান্তরের কিছু হলো না। সে বলতে শুরু করলো, দোস্ত, মিনহাজটা না দিন দিন হ্যান্ডসাম হয়ে যাচ্ছে, বুঝলি? টোটিনি দাঁত কিরমিরিয়ে বলল, দিন দিন তো ছোট হচ্ছে না। একটা ছেলের পরিপূর্ণ যুবক চেহারা পেতেই বয়স 25 হতে হয়। ধীরে ধীরে চেহারা গ্লো করবে, স্বাভাবিক। তুই কি নাদান বাচ্চা? এত রাতে ফোন করে ডিস্টার্ব কেন করছিস? রূপান্তর মন খারাপ করে বলল, তোকে ছাড়া আর কাকে বলবো বল? কেই বা আছে আমার? মিনহাজ ঈদের পাঞ্জাবি পরে ফটো দিয়েছে, দেখবি? টোটিনির মাথায় হাত, বলল, মজনু থেকে সোজা মিনহাজ? ওরে বাটপার, ওরে চিটার! তুই রাখ, ফোন রাখ। তোর জামাইরে তুই দেখ। টোটিনি ফোন কেটে দিল। মাথায় বালিশ চেপে ঘুমোতে চেষ্টা করলো। সারাদিনের ঘোরাঘুরিতে তার মাথা ব্যথা নামক বন্ধুটা ফিরে এসেছে। রূপান্তর দমে গেল না। সে পুনরায় কল দিতে শুরু করেছে। টোটিনি কল রিসিভ করে বলল, কি বলবি মা? রূপান্তর এবার রেগে গেল, বলল, বউ হতে হলে কোনো ইয়াং ছেলের হব। তোর বাপ আমার বাপের বয়সী হয়, আমি তাকে আঙ্কেল ডাকি, শয়তানের বাচ্চা। টোটিনি চটে গিয়ে বলল, তুই কি ডিরেক্টলি আমার বাপকে বুড়ো বলতে চাইছিস? তুই জানিস আমার বাপকে এখনো ইয়াং ছেলেদের মতো হ্যান্ডসাম দেখায়? আমার মা যদি বিবাহিত না হতো বা সে অন্য কারো বউ হতো, তো আমি আমার বাপকে দিয়ে একটা অল্প বয়সী মেয়ে পটিয়ে দেখিয়ে দিতাম তোকে। রূপান্তরের মাথায় হাত, বলল, বলদের বলদ, তোর মায়ের অন্য কারোর সাথে বিয়ে হলে তোর বাপ আর তোর বাপ থাকতো না, অন্য কেউ তোর বাপ হতো। কি খেয়ে ঘুমাচ্ছিস, মাতাল কোথাকার? টোটিনি রেগে আবারও কল কেটে দিল, কিন্তু এবার রূপান্তর আর কল দিল না। টোটিনি নিজের কথাগুলো রিপিট করতেই থমকে গেল। শেষ পর্যন্ত সে কিনা মাতালদের মতো আচরণ করলো। ঘুম টোটিনির উড়ে গেছে, আজ আর ঘুম আসবে না। সে রুদ্রকে একের পর এক কল দিতে শুরু করলো। বেচারা রুদ্র ফোন রিসিভ করে গম্ভীর স্বরে বলল, তোর কি কোনো কাজ নেই? একটা মানুষ এত নিমক হারাম কিভাবে হতে পারে? সারাদিন তোকে ঘুরালাম, এখন শান্তিতে একটু ঘুমাচ্ছিস, সেটাও তোর সহ্য হচ্ছে না। টোটিনি চটে গিয়ে বলল, আমি বলেছিলাম ঘোরাতে, নাকি আপনি 4 ব্যাটারির মতো ঘুরঘুর করেছেন? আপনাকে বলেছি আমায় নিয়ে ঘুরতে, যত সব। রুদ্র থমথমে গলায় বলল, হ্যাঁ, আমি নিয়ে গিয়েছিলাম, তো কি হয়েছে? আমি যদি ঘুরতে না নিয়ে যেতাম তো দুটো রাস্তায় হাঁটতি আর এদিক সেদিক তাকাতাকি করতি। টোটিনি রেগে বলল, তাকাতাকি করতাম মানে? আপনি কি বোঝাতে চাইছেন রুদ্র ভাই? আমরা কি রাস্তায় ছেলেদের দিকে তাকিয়েছিলাম নাকি? রুদ্র বলল, ছেলেদের দিকে কেন তাকাবি? তো এত গরু ছাগলের দিকে তাকাস। টোটিনির কণ্ঠে থমথমে ভাব। আপনি আমার সাথে কখনো কথা বলবেন না রুদ্র ভাই। রুদ্র দাঁতে দাঁত চেপে বলল, আমি তোর সাথে কথা বলার জন্য মরে যাচ্ছি না। তুই কি যে তোর সাথে আমার কথা বলতে হবে? টোটিনির মন খারাপ হয়ে গেল। সে ফোন কেটে বারান্দায় গিয়ে দাঁড়ালেও রুদ্র ভাই মুখের উপর ওসব বলতে পারলো তাকে? মানুষটা দিন দিন নির্দয় হয়ে যাচ্ছে। টোটিনি বিষণ্ণ মনে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে রইল। ঈদের দিন ভালো কেটে রাতে আমাবস্যা নামলো। এটার কোনো মানে হয়? টোটিনির চোখ বেয়ে পানি পড়তে লাগলো। বারান্দায় অন্ধকারে কাউকে বেয়ে উঠতে দেখে তার আবেগ জানালা দিয়ে পালালো। চোর চোর বলে রুম থেকে বড় লাঠি নিয়ে এলো।
ছায়াটা টটিনির বারান্দায় ধপ করে লাফ দিল। টটিনির লাফ দিয়ে পেছনে সরে গেল। আবছায়া থেকে ধীরে ধীরে প্রতিবিম্ব দেখা গেল। রুদ্র কোমরে হাত রেখে হাঁপাতে লাগলো। টটিনি হাতের লাঠির দিকে একবার তো রুদ্রের দিকে একবার তাকাচ্ছে। রুদ্র টটিনির দিকে আর চোখে তাকিয়ে বলল, সামান্য লাঠি হাতে চড়তে পারবি তুই? তোকেই তো তাড়িয়ে দেবে। নিজের এহেন অপমান টটিনি মানতে পারল না। লাঠি দিয়ে রুদ্রের পাছায় বাড়ি মেরে বলল। কিভাবে তাড়াতে হয় দেখাচ্ছি আপনাকে। রুদ্র লাঠি কেড়ে নিল, বলল। এত জোরে মারলি, ব্যথা পেলাম না কেন? টটিনি ভ্রু কুঁচকে বলল। কেন? রুদ্র হাতের লাঠি ফেলে দিল। টটিনির কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। চোখে চোখ রেখে বলল, ভালোবাসার মানুষ মারলেও সেটা মিষ্টি লাগে। ও আচ্ছা, তার মানে আপনার লেগেছে। হ্যাঁ, বাট সেটা মিষ্টি হয়ে গেছে সেকেন্ডের গতিতে। টটিনি নিজেকে ছাড়াতে চেষ্টা করলো। রুদ্র আরও পেঁচিয়ে ধরল, বলল। এত ছাড়াছাড়ি করছিস কেন? তোকে কি আমি কামড়ে দেবো নাকি বেয়াদব? টটিনি ঠোঁট ফুলিয়ে বলল। আপনি আমার সাথে একদমই কথা বলবেন না, বলেছিলাম না? রুদ্রের স্বাভাবিক উত্তর। তোর সাথে কথা বলছে কে? আমি তো আমার বাগদত্তার সাথে কথা বলছি। টটিনি অবাক। কে আপনার বাগদত্তা? যার সাথে কথা বলছি। টটিনি বুঝেও না বোঝার ভান করলো, নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল। বাগদত্তাকে হুটহাট জড়িয়ে ধরতে নেই, বিয়ে করা বউকে ধরুন, ফসকে যাওয়ার চান্স থাকবে না। রুদ্র নিজের মাথা চুলকিয়ে হাসলো, দূরত্বে দাঁড়িয়ে বলল। তুমি তো টেনে আনো বারবার। মেয়ে, তুমি সব বুঝো। আমি কাছে আসলেই শুধু না বোঝার ভান করো। অথমের প্রতি মায়া হয় না। টটিনি মুখ বাঁকিয়ে বলল। একদম না, আমি আপনার বাগদত্তা নই রুদ্র ভাই। আপনার আর আমার মধ্যে কিছুই নেই, ভবিষ্যতে হবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। আমি আগে ছোট ছিলাম, কিন্তু এখন তো বড় হয়েছি, সবকিছুই বুঝি এখন আমি। আপনার মনে আমাকে নিয়ে অনুভূতি রয়েছে, সেটাও বুঝি। আপনি আর সব প্রেমিক পুরুষদের মতো বাগদত্ত বলে স্বীকৃতি দিচ্ছেন, কিন্তু সেটা আমার সামনে বাইরের কেউ জানতে পারছে না। আর আজকের যুগে ছেলেরা এমন অহরহ কথা বলেই থাকে মেয়েদের পটাতে। আমি একদমই সেই মেয়েদের কাতারে পড়ি না। আপনাদের কাছে আমি হয়তো অবুঝ, কিন্তু বয়সের সাথে সাথে আমার বুদ্ধি, বোঝার ক্ষমতা সবই বৃদ্ধি পেয়েছে। আমি আপনজনদের কাছে ছোট বাচ্চা থাকতেই পছন্দ করি। সবার কেয়ার পাওয়ার জন্য আপনজনদের কাছে পুরনো তুমিই রয়ে গেছি আমি। কিন্তু বয়সের সাথে সাথে আমারও সবকিছু চেঞ্জ এসেছে। রুদ্র হাত দিয়ে থামিয়ে দিল টটিনিকে। আমি কি তোর কাছে তোর বয়সের সাথে বুঝদার হওয়ার রচনা শুনতে চেয়েছি? না, চাননি, কিন্তু অন্য সব মেয়েদের মতো ভাবছেন। আমি কাজে বিশ্বাসী, কথাতে নই। আপনি আসতে পারেন। রুদ্র নিজের কোমরে দু হাত ভর করে মাথা নিচু করে দীর্ঘশ্বাস ছাড়ল। ঠিক আছে, তবে তাই হোক। রুদ্র ইরফানের হওয়ার জন্য প্রস্তুতি নে। দেখা গেল সবকিছু প্রস্তুত, কিন্তু তুই প্রস্তুত থাকলি না। রুদ্র টটিনির রুম ত্যাগ করলো। টটিনির কেমন যেন শান্তি শান্তি লাগছে। মনে যা ছিল তা বলে দিতে পারার মতো শান্তি হয়তো কিছুতেই হয় না, এবং সে সঠিক মানুষের কাছে মনের কথা জ্ঞাপন করেছে। রুদ্র তার কথাগুলোকে পজিটিভলি নিয়েছে এবং সে জানে সে খুব শীঘ্রই নতুন সম্পর্কে জড়াতে যাচ্ছে। রাত 2টোর পর টটিনি ঘুমিয়ে তলিয়ে গেল। ঈদের দিনটা আনন্দে কাটলেও রাতটা কিছুটা মন খারাপ ও কিছুটা বেখেয়ালে কেটেছে তার। টটিনির অগোচরে না ঘুমিয়ে কি থেকে কি করে ফেলল রুদ্র। দুটো বেনি, দুদিকে উস্কো খুস্কো চুল, টি শার্ট ও প্লাজো কুঁচকে রয়েছে, চোখে ঘুমের কারণে ফুলে আছে। টুথব্রাশে পেস্ট লাগিয়ে দাঁত ব্রাশ করার মধ্যে ঘরে এলেন রোবা নাহার ও ঐশানী। চট করে বললেন, রুদ্রকে বিয়ে করবি তো মা? টটিনি বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালে দাঁত ব্রাশ করতে করতে কবুল বলে হয়ে গেল রুদ্রের অর্ধাঙ্গিনী। রুদ্র সত্যি টটিনিকে গণ্ডির ভিতরে আবদ্ধ করে নিল, নিজের কথা রাখল। রুদ্র ও টটিনির ইসলামিক নিয়মে বিয়ে হয়ে গেল। আইনগত হবে তখন যখন রুদ্র বিদেশ থেকে ফিরে আসবে। সুতরাং টটিনি সিঙ্গেল বাচ্চার মতোই ঘুরে বেড়াচ্ছে। তাকে দেখে বোঝার উপায় নেই সে সদ্য বিবাহিত বউ। বিয়ের ব্যাপারটা পরিবারের বাহিরে কেউ জানে না। মোট কথা, বিয়েটা শুধুমাত্র একটি হালাল সম্পর্কের জন্য ও মজবুত করতে করা। টটিনির কথাগুলো পজিটিভভাবে নিলেও রুদ্র বুঝতে পেরেছে টটিনি আজকের যুগের মেয়ে, সুতরাং বিশ্বাস করলেও অন্ধবিশ্বাস করবে না তাকে। রুদ্র চায় টটিনি তাকে অন্ধবিশ্বাস করুক, চিৎকার করে গর্ব করে বলুক, দেখো পৃথিবী, তোমার বুকে কত শত প্রেমিক প্রেমিকা বিশ্বাস করে ঠকে যায়, কিন্তু আমি তাকে অন্ধবিশ্বাস করে ঠকিনি, বরং সে আমায় জিতিয়ে দিচ্ছে বারবার।
প্রতিদিনের মতোই নাস্তার টেবিলে সবাই জড়ো হয়েছে। রোবা নাহার ও ঐশানী সবাইকে নাস্তা দিচ্ছেন। টটিনি মুখে নাস্তা নিয়ে রুদ্রের দিকে আর চোখে তাকালো, কিন্তু সে বুঝতে পারল বিয়ে করে রুদ্রের ভাব বেড়ে গেছে। বিয়ে তো হয়ে গেছে, পাত্তা দিলেও তার না দিলেও তার। রুদ্রের ভাবে পানি ঢেলে দিয়ে টটিনি টেবিলের নিচ দিয়ে রুদ্রের পায়ে গুঁতো দিল। রুদ্র কেসে উঠল তৎক্ষণাৎ। ঐশানী পানি এগিয়ে দিলেন। রুদ্র পানি খেয়ে চোখ বড় বড় করে তাকালো। অমনি টটিনির চোখ মেরে চুলে হাত বুলিয়ে ভাব নিয়ে সেই যে নিচের দিকে তাকিয়ে খেতে শুরু করেছে। রুদ্রের হাজার ইশারাতেও তাকালো না। ভাবটা এমন, নাস্তার দিক থেকে যদি চোখ ফেরানো হয় তো নাস্তা বাবাজি তাকেই খেয়ে ফেলবে। হতাশ হয়ে রুদ্র ইশারা করা বন্ধ করল। টেবিলের নিচ দিয়ে পায়ে পা লাগিয়েও লাভ হলো না। রূপান্তরের মাথায় যেন আস্ত আকাশ ভেঙে পড়েছে। ভিডিও কলে থেকে পারছে না মোবাইলের ভেতরে ঢুকে টটিনির চুল ছিঁড়ে ফেলে। রূপান্তর হা হুতাশ করতে লাগলো। তুই এটা কিভাবে করতে পারলি তটিনি? এই ছিল তোর মনে? দেখানো বন্ধুত্ব করেছিস আমার সাথে, বিয়ে করে নিলি, জানালি না। বাচ্চা পয়দা করে বসে থাকবি, জানাতেও পারবো না। হায় খোদা, তুমি কেন আমাদের এই স্বার্থপর দুনিয়ায় পাঠালে? রূপান্তরের আহাজারি মনোযোগ দিয়ে শুনছে টটিনি। তার ভাবনা মতে তার হুট করে বিয়ে হয়েছে, সবাই হা হুতাশ করবে স্বাভাবিক, বরং না করলেই অস্বাভাবিক মনে হতো। সুতরাং সে একদমই হা হুতাশ করতে রূপান্তরকে বাধা দিচ্ছে না, বরং উৎসাহ দিয়ে বলছে, আরো ভালো করে কর, এইভাবে কর, ওটা ওভার হয়ে যাচ্ছে, এমন করে কর। রূপান্তর সত্যিকারের হা হুতাশ ভুলে মজা করা শুরু করলো। বাসর টাসর করে ফেলেছিস নাকি আমাকে জানিয়ে করবি বলে বসে আছিস? টটিনি নাক ছিটকালো। বাসর টাসর হতে হলে সামাজিকভাবে বিয়ে হওয়া আবশ্যক। এটা কোনো বিয়ে হলো? একটা সম্পর্কে আবদ্ধ করতে জাস্ট হলো আর কি। আর তুই কি অশ্লীল রে! আমি কি তোকে তোর বিয়ের পর বাসরের কথা জিজ্ঞেস করেছি? দুইজনেরই তো তাড়াহুড়োর বিয়ে। রূপান্তর মন খারাপ করে বলল। আমারটা সামাজিক হলে ভালো হতো রে। টটিনি ভ্রু কুঁচকালো। হঠাৎ অপছন্দের বিষয়টা নিয়ে এত বাড়াবাড়ি যে? মিনহাজ চৌধুরীর সাথে কি চলে আজকাল? রূপান্তর চোখের চশমা ঠিক করলো, দুদিকে মাথা ঘুরিয়ে হেসে দিল। কিছুই চলছে না, আপাতত প্রেম হবে হবে ভাব। টটিনি ঠোঁট উল্টালো। রুদ্রভাই প্রেম কি বোঝে না মনে হয়? কি জানি, বুঝলেও বুঝতে পারে এমন রসকসহীন মানুষ। রূপান্তরকে এই কথা বললেও টটিনি মনে মনে বলল, রসকসহীন না ছাই, গতকাল আমার রুমে বারান্দা টপকে ঢুকে গিয়েছিল, এবার এটার রস তো বেয়ে বেয়ে পড়ছে। তবা করে টটিনি ভাবা বন্ধ করলো। রূপান্তর টটিনিকে লক্ষ্য করেছে এতক্ষণ। কি ভাবলি রে? তোর মুখের রিয়াকশন চেঞ্জ হলো কেন? কি লুকিয়েছিস বল? কিছু না ভাই, কি লুকাবো? লুকানোর কি কিছু আছে? কিছু লুকালে তো জেনেই যাবি। তোর সোর্স তো আবার অনেক বড়, দ্য গ্রেট রুদ্র ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করিস। রূপান্তর চুল পেছনে ঢেলে ভাব নিল। অবশ্যই আমার সোর্স অনেক বড়, সম্মান টনমান করিস, যতই হোক পাওয়ার আছে। টটিনি বিড়বিড় করল। তোর ব্যাঙের সোর্স, সেই জন্য নিজের জামাইয়ের সম্পূর্ণ নামটাই জানলি গতকাল। রূপান্তর চোখ বড় বড় করল। কি বলছিস আমাকে নিয়ে বিড়বিড় করে? টটিনি জিহ্বাতে কামড় দিল। রূপান্তর টটিনির দিকে দুঃখী চোখে তাকিয়ে বলল, কিছুই না রে, রুদ্র ভাইয়ের তো ভিসা কমপ্লিট, চলে যাবে 2-3 দিনের ভেতর। এটাই বলা বাকি ছিল তোকে। রূপান্তর ওয়াটার বোতল থেকে চোখে পানি দিল। বিশ্বাস কর দোষ, এই দুঃখে আমি চোখে পানি আনতে চেষ্টা করছি। রুদ্রভাই বিদেশে চলে যাবে, সেটা তোর জন্য অবশ্যই মন খারাপই একটা ঘটনা হবে নিশ্চয়ই। আমি অনেক চেষ্টা করেও তোর দুঃখে দুঃখী হয়ে চোখে পানি আনতে পারছি না। এই দেখ, চোখের পানি সমাধান করছি। আয় এবার দুঃখ বিলাস করি। টটিনি মুখের ওপর ডিসকানেক্টেড হয়ে গেল। রূপান্তর তাকে নিয়ে রীতিমতো মজা নিচ্ছে। দ্য গ্রেট ভাব ওয়ালিকে নিয়ে মজা করা, সে অবশ্যই সুযোগ বুঝে প্রতিশোধ নেবে। চারিদিকে পাখির কিচিরমিচির আওয়াজে প্রকৃতি মেতেছে। জানালার ফাঁক গলিয়ে কিছু শুভ্ররঙা আলো রুদ্রের চোখে মুখে লাগছে। রুদ্র চট করে উঠে বসল। ঘড়িতে সময় 5:30। অজু করে নামাজ পড়ে নিল, তারপর নিজেকে বাহিরের পোশাকে আবৃত করে বাইক নিয়ে বের হয়ে গেল। আগামীকাল সে পাড়ি দেবে সবাইকে ছেড়ে অন্য কোনো দেশে। আস্থার সময়টা সে সবার সাথে কাটাতে চায়। প্রথমে যাবে নিজের মন খারাপের সঙ্গী জায়গাটাতে, যেখানে মন খারাপের সময় রুদ্র গিয়ে বসে থাকত। সরোবর।
পানির মধ্যে মাঝখানে রয়েছে গোলাপি রঙা শাপলা। রুদ্র সিঁড়িতে বসে জুতা খুলল, পানিতে পা ডুবিয়ে চোখ বন্ধ করে আকাশের দিকে মুখ করে রইল। আকাশ বাতাস প্রকৃতি দুলছে, যেন সবাই জানান দিচ্ছে আজ রুদ্রের মন খারাপ। রুদ্রের কানে নুপুরের ঝুনঝুন শব্দ ভেসে এলো। সে চোখ মেলে পেছনে ফিরে তাকালো। গোলাপি শাড়িতে নিজেকে আবৃত করেছে এক সদ্য বিবাহিত রমণী। পায়ে রূপার নুপুর ঝনঝন করছে হাঁটার তালে তালে। কোমর সমান স্ট্রেচ করা চুল পড়ে আছে পিঠময় ছড়িয়ে। হাতে কাচের চুড়িরা ঝিনিঝিনি শব্দ তুলে চলেছে। লাল লিপস্টিক দ্বারা রাঙানো ঠোঁট আউড়িয়ে সে রুদ্রকে নিজের আসার কথা জানিয়ে দিল। আমি এসেছি। রুদ্র উঠে দাঁড়ালো, গোলাপি শাড়ির সর্বনাশের দিকে এগিয়ে গেল, হাতে হাত গুজে দিল। সর্বনাশিনী রমণী রুদ্রের সর্বনাশ করতে চোখে চোখ রাখল। রুদ্র ওই কাজল কালো চোখে ডুবে মোহে পড়ে গেল তৎক্ষণাৎ। সর্বনাশিনীর পিঠময় ছড়িয়ে থাকা চুলের ঘ্রাণ নিল সর্বস্ব ভরে। তাহার মনে হলো কিছু একটা কমতি রয়ে গেছে। রুদ্র গোলাপি শাড়ির রমণীকে নিয়ে সরোবরের সিঁড়িতে বসল। গোলাপি রঙের শাপলা ফুল ছিঁড়ে গুজে দিল সর্বনাশিনীর কানে। চোখ ভরে দেখে নিল। এবার পরিপূর্ণ লাগছে তোমায়। সর্বনাশিনী হাসল। আপনি পাশে আছেন বলেই আমি পরিপূর্ণ। রুদ্র উঠে দাঁড়ালো, নিচের পরনে নীল শার্ট টেনে টুনে ঠিক করে নিল। পকেট থেকে আইফোন বের করে ক্যামেরার টাইমার লাগিয়ে গাছে সেট করলো। সর্বনাশিনীর সাথে শাপলা বিলিয়ে বসে ক্যামেরা বন্দি করলো একের পরে এক যুগলবন্দি। রুদ্র আচমকা চুমু খেলো সর্বনাশিনীর কপালে। হালাল চুমো মানানি তো? সে হাসল। হালালে আপত্তি থাকবে কেন? রুদ্র উস্কে গেল, ভুলে গেল জগৎ সংসারের সব শব্দ। তার গানে শুধু সর্বনাশিনীর গভীর নিঃশ্বাস উপলব্ধি হলো। অস্ত্রের ভাঁজে অস্ত্র মিলিয়ে সুখের অনুভূতিতে তলিয়ে গেল। নিঃশ্বাস তীব্র থেকে তীব্র হয়ে গেল। সর্বনাশিনী শ্বাস নিতে পারল না, অগত্যা ছাড়িয়ে নিল সমস্ত শক্তি দিয়ে। হাঁপাতে লাগলো পুরো দমে। রুদ্র লম্বা শ্বাস ছেড়ে নিজের সাথে জড়িয়ে নিল তাকে। পাগুলো মেলে দিল সরোবরের পানিতে। সর্বনাশিনীর আসন হলো হালাল প্রেমিকের কোলে। রুদ্র নেশাগ্রস্তের মতো ডুব দিল পুনরায়। বেলা গড়ালো। রুদ্র নিজেকে সামলাতে হিমশিম খেল। প্রকৃতির নিয়মের বাহিরে যাওয়া যাবে না। সে লম্বা লম্বা শ্বাস ফেলে নিজেকে শান্ত করল। গোলাপি শাড়ির সর্বনাশিনী তখন লজ্জায় টইটুম্বুর। মুখশ্রী শাড়ির আঁচল দিয়ে আড়াল করে রেখেছে সে। রুদ্র নিজেকে শান্ত করে পাশে বসল। আগামীকাল চলে যাবো ঐশী, তোমার খারাপ লাগবে না? ঐশী লজ্জা ফুলে মুখ তুলে তাকালো রুদ্রের মুখপানে। লজ্জারাঙা মুখশ্রীর গাল বেয়ে নামতে লাগলো অশ্রুর ধারা। রুদ্র অবাক হয়ে তাকিয়ে রইল। এই প্রথম ঐশীর চোখে তার জন্য অশ্রু দেখতে পেল। রুদ্র নিজের দুহাতের মধ্যে ঐশীর মুখশ্রী আগলে নিল। খাদে না, সারা জীবনের জন্য যাচ্ছি না, তোমাকে রেখে ওখানে মন টিকবে না। ইন্টারনেটের যুগে যোগাযোগ করার জন্য কোনো সমস্যা হবে না। পারলে সারাদিনই ভিডিও কলে কানেক্ট থাকবো, কেমন? তবুও খেতো না প্লিজ। সর্বনাশিনীর অশ্রুসিক্ত চোখে দৃষ্টি রাখল রুদ্র। পড়ে নিতে চাইল যত না বলা অনুভূতি। টটিনি মুখ নিচু করল। রুদ্র কপালের চুল কানে গুজে দিয়ে চুম্বন করল গভীরভাবে। টটিনি কেঁপে উঠল। রুদ্র নিজের বুকে ঠাই দিয়ে পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। আপনি ওখানে গিয়ে আমায় ভুলে যাবেন না তো? রুদ্র হাসল। যার কারণে আমার সর্বনাশ হলো, সেই সর্বনাশীকে ভুলা যে দায় হবে ঐশী। টটিনি শার্টের ফাঁক গুলিয়ে উন্মুক্ত বুকে চুম্বন করল। রুদ্র শক্ত করে নিজের সাথে বিষিয়ে নিল। চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে দিল গভীরভাবে। তুমি আমাকে দুর্বল করে দিচ্ছ ঐশী। সব সময় তো অদুর্বল থাকেন, আজ না হয় একটু দুর্বল হন। রুদ্র হাসল। তুমি আজকাল নতুন নতুন শব্দ ব্যবহার করে চলেছ নিজের মতো। বাংলা ভাষাবিদরা শুনলে জেলে ঢুকিয়ে দেবে। টটিনি বুকে আস্তে হাতের আঘাত করল। আপনি না বললেই হলো, জানতে পারবে না। রুদ্র শব্দ করে হাসল। যদি বলে দেই? টটিনির সহজ স্বীকারোক্তি। আপনি বলবেন না? রুদ্র নাক ঘষে বলল। তুমি বড্ড বেশি বুঝো পাখি। ওমা, বেশি বুঝবো না? ঠিক আছে, এখন থেকে কম কম বুঝবো। উহুম, তোমাকে বেশি বুঝাইতে মানায়। বড় হয়ে গেলে যে বউ। রুদ্রের মুখে প্রথম বউ সম্বোধনে টটিনির বক্ষস্থল কেঁপে উঠল। হাঁসফাঁস করতে লাগলো দারুণভাবে। রুদ্র সেটা বুঝে নিল। নিজের উপর টেনে নিল টটিনির সমস্ত অস্তিত্ব। টটিনির চোখ বন্ধ করে নিল। রুদ্র অস্ত্রে ডুবে যাওয়ার আগে বলল। আমি আজ পাগল হয়ে যাচ্ছি ঐশী। আমার সর্বনাশ করার জন্য তোমার নামে মামলা ঠুকে দেব। তোমাকে বন্দি করা হবে রুদ্র ইরফান নামক জেলখানায়। টটিনি পাতলা ঠোঁট নাড়িয়ে বলল। জেলখানা আপনার নামে হলে আমি সারা জীবন বন্দী হতে রাজি।
টটিনি ও রুদ্র একে অপরের হাতের মুঠোয় হাত রেখে হেঁটে চলেছে দুপুরের তপ্ত রোদে। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল, কিন্তু দুজনের মন এখনও ঘুরে রয়ে গেছে। রুদ্রের ফোনে কল আছে বারবার। হেঁটে হেঁটে দুজন বাইকের কাছে আসলো। রুদ্র বাইকে চেপে বসলো। টটিনি রুদ্রকে আবেশে জড়িয়ে ধরলো। রুদ্র স্পিড তুলে হাওয়ার বেগে ছুটে চলল বাড়ির দিকে। বাড়িতে সারপ্রাইজ অপেক্ষা করছিল দুজনের জন্য। রোবানাহার বউ বরণ করার সব আয়োজন করেছেন। টটিনিকে বরণ করে ঘরে তুললেন রুদ্রের বউ হিসেবে। রুদ্রের মুখের হাসি সরছে না। টটিনি রুদ্রের পেছনে মুখ লুকিয়ে ভেতরে প্রবেশ করছে। রোবানাহার মাথায় হাত রাখলেন। আর শুধু পরিবারের সবার সামনে বরণ করছি, একদিন আত্মীয় স্বজন সবার সামনে বরণ করে ঘরে তুলব। আমার রুদ্রের যোগ্য বউ হবি তুই মা। আমার মেয়ে আমার কাছেই থাকবে সারা জীবন। এর থেকে বড় পাওয়া আমার জন্য আর কি হতে পারে? ঐশানী চোখের জল মুছলেন। আমি সব সময় ওকে নিয়ে চিন্তায় থাকতাম। চঞ্চল অনেক, কার কপালে জুটবে, ওকে কিভাবে রাখবে। কিন্তু আজ আমার সকল চিন্তা শেষ। যোগ্য ব্যক্তির সাথে জুড়ে দিয়ে শান্তি পাচ্ছি। আমাদের রুদ্র যোগ্য ছেলে। তোকে সবটুকু দিয়ে আগলে রাখবে রে মা। টটিনি মায়ের বুকে মুখ লুকালো। রুদ্র ঠোঁট কামড়ে হাসি আটকালো। টটিনির দিকে তাকিয়ে মাথা চুলকিয়ে উপরে উঠে গেল। রোবানাহার রান্নাঘরের দিকে যেতে যেতে বললেন, ফ্রেশ হয়ে খেতে আসো সবাই। খাবার টেবিলে আবারও জমজমাট হলো। এটাই হয়তো রুদ্রের সাথে সবার শেষ এক টেবিলে খাওয়া। আল্লাহ বাঁচিয়ে রাখলে আবারও বসা হবে এক টেবিলে। ততদিন শুধু অপেক্ষা। রুদ্র নিজ মনে এইসব ভেবে চলছিল। তন্মধ্যেই টটিনির কাশি উঠে গেল। নাকে মুখে খাবার ঢুকে বেচারির অবস্থা খারাপ। রুদ্র পানির গ্লাস ধরেছে সামনে। টটিনি সেটা গিলে নিয়ে কিছুক্ষণ মাথা নিচু করে রইল। রুদ্র ধমক দিল। খাওয়ার সময় মন কোথায় থাকে? টটিনি ফুপিয়ে উঠল। সবার সামনে রুদ্রের বুকে হামলে পড়ল। বিড়বিড় করে বলল, আপনি হারিয়ে যাবেন না প্লিজ। পরিবেশের নিস্তব্ধতা। রোবানাহার টটিনির মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। টটিনি রুদ্রের বুকে ঝাঁপিয়ে পড়ে আবার মাথা তুলেছে না। বেচারি লজ্জায় শেষ হবে নাকি কষ্টে কাঁদবে বুঝতে পারছে না। রুদ্র টটিনির পরিস্থিতি বুঝতে পেরে নিজের ঠোঁট কামড়ালো। ভেবে টটিনিকে সোফায় নিয়ে বসালো, কিন্তু টটিনি ছাড়ল না রুদ্রকে। রুদ্র সেই অবস্থাতেই বসলো। রোবানাহার পানি এগিয়ে দিলেন। রুদ্র সেটা টটিনির মুখের কাছে ধরলো। আস্তে করে বলল, পানি খেয়ে নে। টটিনি এক চোখ খুলে তাকালো। রুদ্র চোখের রাঙে ইশারায় পানি খেতে বলল। রোবানাহার মুখ চেপে হাসেন। বাকিরা খেতে বসেছে পুনরায়। ঐশানী খাবার টেবিলে সবাইকে এটা ওটা দিতে ব্যস্ত। রোবানাহার টটিনির এক পাশে বসলেন। পিঠে হাত বুলিয়ে বললেন, এত মন খারাপ করলে হবে? তোর দায়িত্ব নেওয়ার জন্য রুদ্রকে স্বাবলম্বী হতে হবে না? টটিনি রুদ্রের বুক থেকে মাথা তুলল। পানি খেয়ে মাথা নিচু করে বসে রইল। রুদ্র হাতের মুঠোয় হাত নিল। এত দুশ্চিন্তা কিসের? একবারের জন্য তো যাচ্ছি না, 2 বছরই তো। টটিনির ঠোঁট চেপে কান্না আটকালো। আমি চাই আপনি যান, কিন্তু কিন্তু এমন কেন লাগছে আমি জানি না। কেমন লাগছে? টটিনি মাথা নিচু করল। রুদ্র রোবানাহারের দিকে তাকালো। রোবানাহার ইশারায় বুঝিয়ে চলে গেলেন। নিজের ঘরে টটিনির পাশে বসে আছে রুদ্র। রোবানাহার খাবার দিয়ে গেলেন দুজনকে। রুদ্র খাবারের প্লেট হাতে নিয়ে ভাত মাখাতে লাগলো। টটিনি সেটা দেখে নাক ছিটকাল। খাবো না। রুদ্র জোর করে মুখে খাবার দিল। টটিনি কষ্ট করে গিলে ফেলল সেটা। আচমকা লজ্জাবতী টটিনি লজ্জা ভুলে গেল। রুদ্রের হাত দুদিকে মেলে দিয়ে রুদ্রের ওপর বসে গেল। রুদ্র ঠোঁট কামড়ে হেসে নিজের হাসি আটকিয়ে ভাত খাওয়াতে মনোযোগ দিল। টটিনি রুদ্রের কাঁধে মাথা রেখে ভাত গিলছে। তুমি এত লক্ষ্মী কেন ঐশী? রুদ্রের আদুরে কণ্ঠ টটিনি আবেশিত হলো। আপনি এত আদরে ভাব নিয়ে থাকলে ডাকেন কেন? মুখে ভাত দিয়ে রুদ্র কপালে উষ্ঠ ছুঁয়ে দিল। খাওয়া শেষ, এবার যত খুশি লাফাও, তোমাকে আর আটকাচ্ছি না। কিন্তু নেমে গেল না টটিনি। আগের মতোই বসে রইল। রুদ্র আর চোখে তাকালো। আমি খাবো না। এভাবেই খান না, ধরে রেখেছি নাকি? হাত দুটো তো খোলাই আছে। রুদ্র মেনে নিল। খাওয়া শেষ করে দেখলো টটিনি তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। রুদ্র নিজের বিছানাতে ঠিকঠাক করে শুইয়ে দিয়ে বের হয়ে গেল। সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরল রুদ্র। নিজের রুমে গিয়ে সবার ভিড় দেখলো। সবাই মিলে তার ব্যাগপত্র গোছাচ্ছে। টটিনি তখনও বেঘরে ঘুমোচ্ছে। রাজ ও তুরফান টটিনির ঘুমের 12টা বাজানোর জন্য চক করছে। রুদ্র সেটা বুঝতে পেরে দুজনের সামনে গিয়ে দাঁড়ালো। একদম না, ঘুমাচ্ছে, ঘুমাতে দে।
রাজ ও তুরফান মিলিয়ে গেল। রুদ্রের সামনে থেকে দুজন সরে গেল তৎক্ষণাৎ। রুদ্র ফ্রেশ হয়ে এসে মায়ের সাথে নিজেও ব্যাগপত্রে জামা ঢুকোতে শুরু করলো। রোবানাহার ছেলের ক্লান্ত মুখের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে রইলেন। রুদ্র না তাকিয়ে হাসল। এত কি দেখো মা? রোবানাহার ছেলের গালে হাত রাখলেন। তুই বড় হয়ে গেলি রুদু, আমার থেকে দূরে থাকবি এখন। রুদ্রের হাত থমকে গেল। সে ব্যাগ ফেলে মাকে জড়িয়ে ধরল। একদম নয় মা, আমি ফিরবো। আর তোমরা যদি এমন করো তা আমি যাব না। তোমার মতো আরেকজনও আমাকে শান্তি দিচ্ছে না। আমাকে অশান্তিতে রেখে কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে দেখো। রোবানাহার চোখের কোণের জল মুছলেন। ওর এখনো সব রকমের জ্ঞান হয়নি রুদু। তুমি যখন আসবে তখন দেখবে একদম বড় হয়ে গেছে। আমি আছি তো, সব দিক থেকে তৈরি করব, সব কিছু শিখিয়ে দেব। তুমি নিশ্চিন্তে যাও, তোমার মা যতদিন আছে চিন্তা কিসের বাবা। রুদ্র বাচ্চাদের মতো আচরণ করলো। মায়ের কোলে মাথা রেখে চোখ বন্ধ করলো। চুলে হাত রাখো মা। রোবানাহার কাঁদতে চাইছেন না, না হলে তার ছেলেটা যাবেই না শেষে। টটিনির ঘুম ভাঙলো 8টার পর। বাড়ির সবাই তখন সোফায় বসে গসিপ করছে। টটিনি ফ্রেশ হয়ে নিচে নামলো। রুদ্রে যাওয়ার প্রস্তুতি হচ্ছে। ব্যাগপত্রে খাবার ঠেসে ঠুসে দিচ্ছেন ঐশানী। টটিনির মন খারাপ হয়ে গেল। রাত পোহালেই রুদ্র রওনা হয়ে যাবে। রোবানাহার টটিনিকে টেনে রুদ্রের পাশে বসালেন। রুদ্র পকেট থেকে চকলেট বের করে দিল। টটিনি চকলেট না নিয়ে অপলক তাকিয়ে রইল। রুদ্র চোখের ইশারায় চকলেট নিতে বলল। টটিনির কোনো সাড়া না পেয়ে নিজেই হাতে গুছে দিল। টটিনির যেন হুঁশ ফিরল। সে নিজের হাতের দিকে একবার তো রুদ্রের দিকে একবার তাকাচ্ছে। রুদ্র কাঁধ জড়িয়ে ধরে নিজের সাথে আলতো করে মিশিয়ে নিল সবার অগোচরে। এত মন খারাপ করলে কিন্তু যাব না। তোমরা মা মেয়ে শান্তি দিচ্ছ না আমায় ঐশী। টটিনি মুখ গোমরা করল। বড় মায়ের মন খারাপ হবে না? সে তো মা, তার মন তো কাঁদবে, এটাই তো স্বাভাবিক। আর তোমার? আমি তো বউ হই, আমারও তো মন কাঁদবে। রুদ্রের কথার চালে ফেসে টটিনি নির্লজ্জের মতো কথার তীর ছুড়ে দিয়েছে। রুদ্র ঠোঁট চেপে হাসছে, খেয়াল করতেই চুপ হয়ে গেল সে। রুদ্র হেসে বলল। থামলে যে, আরো কিছু বলো। টটিনি বাহুতে আলতো করে ঘুষি দিল। মুখ গোমরা করে সামনের দিকে ফিরে গেল। রুদ্র পেছনের দিকে তাকাতেই তার দুজন ভাইকে দেখতে পেল। রুদ্র ও তুরফান টটিনির পিঠ জড়িয়ে থাকা রুদ্রের হাতের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রুদ্র সেটা বুঝতে পেরে হাত তো সরালই না, বরং গভীর করলো সেটা। তুরফান ও রাজের চোখ বড় হতে লাগলো। এদিকে টটিনি ফিসফিস করছে। সবাই বসে আছে, কি করছেন? রুদ্রের সহজ উত্তর। দুপুরে সবার সামনে জড়িয়ে ধরার সময় সেটা মনে ছিল না? মুখের ওপর জবাব পেয়ে টটিনি চুপ হয়ে গেল। নির্লজ্জ পুরুষ তাকে এভাবে লজ্জা দিতে পারল। রাতের খাবার টেবিল আরও জমজমাট। রুদ্রের প্লেটে খাবারের স্তূপ। বেচারা নিজের পেটে কিভাবে জায়গা করবে ভেবে পাচ্ছে না। সে অসহায় চোখে নিজের 2 মা ও সদ্য বিবাহিত স্ত্রীর দিকে তাকাচ্ছে। মায়েরা তো বার্তা দিচ্ছেই না, তার বউটাও তো তাকাচ্ছেই না। এই মেয়েটার ভাব আর গেল না, সারা জীবন এই ভাব নিয়ে পড়ে থাকবে। রুদ্র মুখ ছোট করে রোবানাহারের দিকে তাকালো। রোবানাহার মাংসের প্লেট নিয়ে এগিয়ে এলেন। রুদ্র নিজের প্লেট আগলিয়ে নিল। আর দিও না মা প্লিজ, খেতে পারবো না এত। রোবানাহার ধমক দিলেন। আগামীকাল চলে যাবে, আজ ঠিকমতো খাওয়া দাওয়া না করলে কিভাবে হবে? লম্বা জার্নি করবে, শরীর ঠিক রাখতে হবে তো। রুদ্র অসহায় চোখে তাকালো। আগে এগুলো ফিনিশ করে নিই প্লিজ। রোবানাহার রুদ্রের পাশের চেয়ারে বসলেন। তুমি খেতে শুরু করো, আমি আছি এখানেই। রুদ্রের আজ বাঁচার পথ নেই। সে বুঝে গেছে তার মা আজ তাকে খাইয়েই আলো পটল সব বানিয়ে ছাড়বেন। বেচারা অসহায়ের মতো খেতে আরম্ভ করলো। রুদ্রের অসহায়তা দেখে টটিনির দারুণ মজা লাগলো। তখন তাকে দুপুরের ঘটনার জন্য খোঁচাচ্ছিল না, এবার মজা বুঝুক। টটিনি সবার অগোচরে রুদ্রের দিকে তাকিয়ে ভেঙচি কাটল। রুদ্র দাঁতে দাঁত চেপে রাখা নিয়ন্ত্রণ করলো। বউ হয়ে কোথায় স্বামীর দুঃখে দুঃখী হবে তা না, ভেঙচি কেটে যাচ্ছে নির্দয় মহিলা। রাত 12টা, চারিদিকে অন্ধকার। রুদ্র নিজের রুমের ব্যালকনিতে বসে আছে। রাত পোহালেই তাকে চলে যেতে হবে এই দেশ ছেড়ে। রুদ্রের ভাবনায় ব্যাঘাত ঘটে কিছুর শব্দে। সে উকি দিয়ে নিজের রুম পর্যবেক্ষণ করল। কারো ছায়া দেখা যাচ্ছে। রুদ্রের ভ্রু আপনা আপনি কুঁচকে গেল। কে ওখানে? অবয়বটি স্পষ্ট হতে লাগলো। রুদ্রের সামনে আচমকা কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখে রুদ্র চমকে গেল। তুই? টটিনি মাথা নিচু করে রুদ্রের সামনে দাঁড়িয়ে আছে। রুদ্র অপলক তাকিয়ে টটিনিকে পর্যবেক্ষণ করে নিল কিছু সেকেন্ড। হাত টেনে নিজের ওপর বসালো। টটিনি মাথাটা আরও নিচু করে ফেলল। মাথাটা আর কত নিচে নামাবি?
রুদ্রের কথা শুনে টটিনির মাথা আরও নিচু হয়ে গেল। রুদ্র হতভম্ব হয়ে টটিনির মাথা ধরল। কি করছিস? মাথা কোথায় নিয়ে লাগাচ্ছিস? খেয়াল আছে তোর? টটিনি এবার মাথা উপরে তুলল। রুদ্রের কথার মানে না বুঝে প্রশ্ন করল। কোথায় লাগাচ্ছি? টটিনি বসেছে রুদ্রের এক পায়ের বাহুতে, অর্থাৎ আরেকটি খালি। মাথা বুক থেকে পেট, পেট থেকে কোমর থেকে কোলে, মানে প্যান্টের চেন বরাবর। টটিনি সেই ভেবে থমকে গেল। রুদ্র নিজের ঠোঁট চেপে ধরে হাসি নিয়ন্ত্রণ করল। টটিনি তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো, যেতে নিলে রুদ্র হাত টেনে আবার বসিয়ে দিল। কোথায় যাস? ঘরে। এখানেই বস। রুদ্র এবার টটিনিকে নিজের পুরো কুলেই বসালো। টটিনির মনে নস্টালজিক সব চিন্তারা হানা দিতে লাগলো। বেচারি জীবনে প্রথমবার এমন কিছু ভেবে ঘাবড়ে গেল। রুদ্র সেটা খেয়াল করলো। টটিনির পরনে পাতলা টি শার্ট ও প্লাজো, গলায় ওড়না পেঁচানো। রুদ্র ওড়না খুলে ছুঁড়ে ফেললো বারান্দার এক পাশে। টটিনি চোখ বড় বড় করে তাকালো। রুদ্রের চোখ মুখ কেমন অন্যরকম। টটিনি ভয় পেয়ে গেল। একটু গভীরভাবে ছুঁই প্লিজ। টটিনির ঘাবড়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে রুদ্র নিজেকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করলো, কিন্তু পাল্টি খেল টটিনি। সাহসা রুদ্রের অস্ত্রে ডুব দিল। রুদ্র নিয়ন্ত্রণ হারালো পুরোপুরি। এরকম উন্মাদ হতে রুদ্রকে কখনোই দেখেনি টটিনি। নিম্নে নামলো রুদ্রের অস্ত্রদয়। টটিনির দেহের প্রতিটি ভাঁজে নিজের অস্ত্র ছুঁয়ে দিয়ে ক্লান্তি লগ্নে এসে টটিনির 19 বছর ও নিজের 24 বছরের ভার্জিনিটির রেকর্ড ভেঙে দিল সে। ক্লান্ত মুখের দিকে তাকিয়ে রুদ্র থমকে গেল। টটিনির মাথা বালিশ থেকে নেমে গেছে, চুল এলোমেলো হয়ে ছড়িয়ে পড়েছে চারিপাশে। রুদ্র দুহাতে যত্ন করে স্ত্রীর চুল ঠিক করে দিল। টটিনির গালে শুকিয়ে যাওয়া অশ্রুর ছাপ। রুদ্র চুমুতে ভরিয়ে দিল মুখশ্রী। টটিনি আদর পেয়ে রুদ্রের বুকে মুখ লুকালো, শব্দ করে কাঁদল অনেকক্ষণ। রুদ্রের মনে অপরাধবোধ জাগ্রত হলো। টটিনিকে বুকে জড়িয়ে নিয়ে উঠে বসলো। টেবিলের সাইড থেকে বের করলো ওষুধের বক্স। রাত 2টোর দিকে রুদ্রকে ওষুধের খুঁজে বের হতে হলো। বেচারা জীবনে প্রথমবার ওষুধ কিনতে গিয়ে নাজেহাল হলো অনেক। লেগে গেল রুদ্রের মধ্যে পরিপূর্ণ স্বামীর ত্যাগ। টটিনিকে প্রয়োজনীয় সব ওষুধ খাইয়ে রুদ্র মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, কিন্তু টটিনি চোখ বড় বড় করে তাকিয়ে রইল। রুদ্রের ক্লান্তিতে চোখে ঘুম নেমেছে। বউ ঘুমোচ্ছে না দেখে সেও ঘুমোতে পারছে না। টটিনির হয়তো মায়া হলো, সে চোখ বন্ধ করে ঘুমোতে চেষ্টা করলো। সকাল 9টার দিকে ঘুম ভেঙেছে টটিনির। নিজেকে নিজের বিছানায় পেয়ে থমকে রইল কিছুক্ষণের জন্য। তবে কি সব স্বপ্ন ছিল? ওয়াশরুমের আয়নায় নিজেকে দেখল সে। না, স্বপ্ন ছিল না, সব সত্যি। আচ্ছা, রুদ্রভাই কি চলে গেছেন? সে তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে নিল। নতুন একটি পোশাকে নিজেকে আবৃত করলো। তাকেও এয়ারপোর্টে যেতে হবে। রেডি হয়ে টটিনি নিচে নামলো। রুদ্র তখন সোফায় বসে ফোন গোতাচ্ছে। রুদ্রের পরনে সাদা শার্ট ইন করা, রেডি হয়ে বসে আছে। তাহলে টটিনি খাবার টেবিলে গিয়ে বসলো। ঐশানী এক ফাঁকে কানের দুল লাগাতে লাগাতে বলে গেলেন, টেবিলে খাবার ঢেকে রাখা আছে, খেয়ে নে। টটিনি খেয়ে নিল। তারপরে সবাই ধীরে ধীরে বের হলো বাড়ি থেকে। গাড়িতে আগে থেকেই রুদ্রের সব ব্যাগপত্র রাখা। টটিনিকে আজ সবাই রুদ্রের পাশে বসতে দিল। আরেক পাশে বসেছেন রোবা নাহার। সবার অগোচরে রুদ্র টটিনির হাতে হাত রেখেছে সন্তর্পণে। এয়ারপোর্টে গাড়ি থামতেই টটিনির হৃৎপিণ্ড থমকে গেল যেন। রুদ্রসহ সবাই নেমে দাঁড়ালো এক এক করে। বিদায়বেলা চলে এলো। রোবা নাহার ছেলেকে জড়িয়ে ধরলেন শক্ত করে। এক এক করে সবাই জড়িয়ে ধরল, বাকি রইল টটিনি। সবার সামনে রুদ্রকে জড়িয়ে ধরতে লজ্জা করছে তার। রুদ্র অপেক্ষা করে আছে টটিনির জন্য। রোবা নাহার ধাক্কা দিলেন। জামা। টটিনির পা চলতে চাইল না, ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল সে। আশ্রে পড়ল রুদ্রের বুকে। রুদ্র শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল। সবার আড়ে ঠোঁট ভুলিয়ে দিল কপালে। রুদ্র যখন ব্যাগ হাতে নিয়ে গেট ক্রস করবে, টটিনি তখন পেছন থেকে জড়িয়ে ধরল। রুদ্রের পা থমকে গেল। গাল বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রুকণা। সামনে ফিরে টটিনিকে এক হাত দিয়ে নিজের সাথে জড়ালো ফের। রোবা নাহার টটিনিকে ছাড়িয়ে নিলেন। ছেলের চোখের পানি মুছিয়ে দিয়ে বললেন, ফিরে এসো, আমার মেয়েটা কিন্তু তোমার অপেক্ষায় থাকবে রুদু। তোমার মাও তোমার অপেক্ষায় থাকবে বাবা। সবার পেছনে দাঁড়িয়ে তাহসিন ইরফান চোখে হাত বুলাচ্ছেন। রাজ কেঁদে কেঁদে বলল, আমি তোমাকে মিস করব ভাইয়া। তুরফান ঐশানীকে জড়িয়ে কাছে। রুদ্র সবার দিকে তাকিয়ে ফের পা চালালো। পেছন ফিরে দেখল না আর। একের পর এক গেট ক্রস করে সে অদৃশ্য হয়ে গেল। গাড়ি ছুটছে বাড়ির দিকে। টটিনির ফোনে টং করে শব্দ হলো। বড় একটি বার্তা এসেছে রুদ্রের নাম্বার থেকে। সর্বনাশিনী, তুমি একটু একটু করে আমার সর্বনাশ করছো। তোমার প্রেমে দিওয়ানা বানিয়ে দিয়েছো।
আমি আজ তোমার জন্য খেতে পারি না, ঘুমাতে পারি না। গতকাল কি করলে? এবার আমি সুদূর দেশ থেকে কিভাবে তোমার কাছে টেনে নিব? তোমার গায়ের গন্ধ এখনো আমার শরীরে রয়ে গেছে। আমার গা থেকে তুমি তুমি গন্ধ বের হচ্ছে ঐশী। আমি এই গন্ধ নিয়ে 2 বছর অপেক্ষা করব। আবারও তোমার গন্ধে নিজের শরীরে মাখতে ফিরে আসবো তোমার আমার প্রণয়ের শহরে, তোমার আমার প্রণয়ালিঙ্গের বিছানাতে। ততদিন তুমি অপেক্ষা করো কেমন? সর্বদা রুদ্রের সর্বনাশিনী হয়ে থেকে যেও। আমি আবার আসবো। সেদিন আকাশে পঞ্চমের চাঁদ ডুবে যাবে। তুমি নিজেকে আকাশের মতো সাজিয়ে আমার জন্য অপেক্ষা করবে। অন্ধকারে আমি তোমার গন্ধে তোমাকে চিনে নেব। আমাদের নিজস্ব কুড়ে ঘরের বাম দিকের কাবার্ডে তোমার পছন্দের লেখকের বইগুলো রয়েছে। ওগুলো যখন ছুঁয়ে দেখবে তখন ভাববে আমাকে ছুঁয়ে দিচ্ছ। আমাদের বিছানায় শুয়ে আমি যেদিকে শুই ওই দিকে হাত বুলিয়ে দিও আলগোছে। আমি ঠিক তোমার কল্পনা হয়ে তোমাকে জড়িয়ে নিব বুকে। উষ্ণ আদরে তোমাকে ঘুম পাড়িয়ে দিব সব সময়ের মতো। তোমার বক্ষের ভাঁজে মুখ লুকাতে আমি আবারও ফিরে আসব। সর্বনাশিনী অপেক্ষা করো। ততদিন যতদিন না আমি ফিরে আসছি। মনে রেখো আমি ফিরবো একদিন, রুদ্র। দীর্ঘ বার্তা পড়ে টটিনির চোখ মুছল, রিপ্লাই দিতে টাইপ করলো। আপনি সর্বনাশের সর্বনাশ করে গেলেন রুদ্র। আপনার আপনি গন্ধটা আমি এখনো পাচ্ছি। বিদেশ বিভুঁইয়ে ভালো থাকবেন। সাদা চামড়ার রমণীদের ভিড়ে আমায় ভুলে যাবেন না যেন। আমি দীর্ঘ অপেক্ষায় থাকবো আপনার। সর্বনাশিনীর সর্বনাশ করতে আপনার আগমন হোক পরিপূর্ণভাবে। আপনাকে আমি পছন্দ করি না, কিন্তু ভালোবাসি আমি অনেক আপনাকে, বুঝেছেন?